রসুলপুর গ্রামে এক কুঠিরে এক বুড়ি বাস করত। বুড়ির কাছে অনেকগুলো মুরগি ছিল। বুড়ি সেই মুরগির ডিম বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। বুড়ি প্রতিদিন মুরগিগুলোর অনেক যত্ন নিত, ভালো ভালো খাবার খাওয়াতো। এভাবেই ভালো যাচ্ছিল বুড়ির দিন। বুড়ি প্রতিদিন দোকানে একটি করে মুরগি বিক্রি করত। একদিন বুড়ি একটি মুরগিকে বাজারে বিক্রি করার জন্য যেই না ধরতে যাবে, তখনই মুরগিটা বলে ওঠে, বুড়িমা, দয়া করে আমাকে তুমি বিক্রি করো না। আমি আমার বাচ্চাগুলোকে পৃথিবীতে আনতে চাই। দয়া করে আমাকে বিক্রি করো না। তোকে যদি আমি না বিক্রি করি তাহলে আমি পয়সা কি করে পাবো বলতো? আর তোর ডিম দিয়ে আমার কোনো কাজ হবে না, তাই ওগুলো বিক্রি করলে আমার অনেক পয়সা হবে, আর তোকে বিক্রি করলেও অনেক পয়সা পাবো। দয়া করো মা, আমি তো তোমার সন্তানের মতো। মুরগি কি কখনো মানুষের সন্তান হতে পারে নাকি? হ্যাঁ, তুই আমার সন্তান নোস। আমি এখন তোকে বাজারে বিক্রি করে অনেক পয়সা পাবো, তাই আমি তোকে এখন বিক্রি করব। এরপর বুড়ি মুরগির কোনো কথা না শুনে মুরগিটিকে বাজারের একটি দোকানে বিক্রি করে বাড়িতে চলে আসে। এদিকে মুরগি কি করবে কিছুই বুঝতে পারে না। মুরগিটি পালানোর সুযোগ খুঁজতে থাকে, আর সুযোগ পেয়ে পালিয়ে যায়, আর হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে চলে আসে। আমি কোথায় চলে আসলাম? বুড়িমাকে এত বোঝালাম, কিন্তু আমার কথা না শুনে আমাকে বিক্রি করে দিল। আমি মুরগি হলে কি ওনার সন্তান হতে পারবো না? আমি তো ওনাকে মায়ের মতোই দেখি। যাই হয়ে যাক না কেন, আমি ওনাকে মা বলেই মানবো। ছোটবেলা থেকে তো উনি আমাকে লালন পালন করে বড় করেছেন। এসব বলে মুরগিটি হাঁটতে থাকে আর জঙ্গল থেকে বের হওয়ার জন্য পথ খুঁজতে থাকে। জঙ্গলের পাশে একটি গাছের নিচে একজন সাধু বাবা বসেছিল, আর তার সামনে ছিল অনেকগুলো শস্যদানা। মুরগিটি সেই শস্যদানা দেখে, আরে আমার তো ভীষণ খেতে পেয়েছে। ওই লোকটার সামনে তো দেখি অনেকগুলো শস্যদানা রয়েছে। যাই, আমি গিয়ে একটু দানা খাই। মনে তো হচ্ছে লোকটি ঘুমিয়ে আছে। যাই, দুটো দানা খেলে টেরও পাবে না। এই বলে মুরগি চুপি চুপি সেখানে যায় আর সেখান থেকে কিছু দানা খায়, আর সেখান থেকে চলে যায়। যেতে যেতে হঠাৎ মুরগিটি দেখতে পায় যে অনেক বড় হয়ে গেছে, আর সে অনেক শক্তিশালীও হয়ে গেছে। আরে আরে, হঠাৎ আমার কি হলো? আমি হঠাৎ এত বড় হয়ে গেলাম। মনে হচ্ছে ওই ঋষির দানাগুলো কোনো জাদুকরি দানা ছিল, যার কারণে আমি হঠাৎ এত বড় হয়ে গেলাম। যাই হোক, ভালোই হয়েছে। আমি তো এখন অনেক বড় আর শক্তিশালী হয়ে গেছি। এখন আমি বুড়ি মায়ের কাছে গেলে আমাকে আর তাড়িয়ে দেবে না। তাহলে আমিও বুড়ি মায়ের খেয়াল রাখতে পারবো। এ কথা বলে মুরগি বুড়ির বাড়ির দিকে যেতে থাকে। এইদিকে বুড়ির বেহাল দশা, আর অন্য মুরগিগুলো ডিম দেয় না, আর আস্তে আস্তে বুড়ির মুরগিগুলো কমতে থাকে। এক পর্যায়ে বুড়ির কাছে আর কোনো মুরগি থাকে না। মুরগি ও ডিম না থাকায় বুড়ি কোনোভাবে পয়সা পাচ্ছিল না, আর দুবেলা দুমুঠো খেতেও পারছিল না। এটা আল্লাহ আমাকে আমার পাপের শাস্তি দিয়েছে। ওই মুরগি আমার লক্ষ্মী ছিল, আমাকে বেশি বেশি ডিম দিত, আর আমি তার কোনো কথা না শুনে তাকে বিক্রি করে দিলাম। আমি যে অনেক বড় অন্যায় করেছি, এ কারণেই তো আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। এসব কথা বলে বুড়ি যখন কান্না করছিল, ঠিক তখনই সেখানে সেই মুরগিটি আসে। বুড়িমা, তুমি কেঁদো না, এই দেখো আমি ফিরে এসেছি। তুই এত বড় কি করে হলি, আর এখানেই বা কিভাবে এলি? এরপর মুরগি বুড়িকে সব কথা খুলে বলে।
আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আজ থেকে আমি তোমার মা আর তুমি আমার মেয়ে। আমি তো তোমাকে নিজের মায়ের মতোই দেখি। আজ থেকে তুমি আমার মা, আর আমি কাজ করে তোমার জন্য পয়সা নিয়ে আসব। তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। এরপর থেকে আস্তে আস্তে সবাই জানতে পারে যে মুরগিটি বুড়ির মেয়ে। মুরগিটি একদিন রহিম কিষানের বাড়িতে যায়। রহিম চাচা, আপনার সাথে আমার একটা কথা ছিল। ও মুরগি যে, তুমি তো আবার বুড়ি মায়ের সন্তান, বলো কি কথা? আমায় একটা কাজ দেবে? তোমায় কাজ দিলে তুমি বুঝি পারবে? হ্যাঁ, আমি পারবো, একবার দিয়েই দেখো না। আচ্ছা ঠিক আছে, তুমি ধান ক্ষেত থেকে ধান এনে মাড়াই করে দিও, বিনিময়ে কিছু ধান নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে। এরপর মুরগি কাজ শেষ করে রহিমের বাড়িতে আসে। তোমার কি সব কাজ শেষ? এখান থেকে যতটা পারো ধান নিয়ে যাও। ও এতগুলো ধান কি করে নেবে? যাই হোক, ভালোই হলো। হ্যাঁ, তুমি যতটুকু পারো আমার কানের ফুটোতে ধান দিতে থাকো। এরপর রহিম তার কানের ফুটোতে একে একে অনেকগুলো ধান ঢুকিয়ে দেয়, আর মুরগিটিও তার সব ধান কানের ফুটোতে নিয়ে নেয়। আসছি চাচা, আর তোমাকে অনেক ধন্যবাদ। এরপর মুরগিটি ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। আর রহিম মনে মনে বলতে থাকে, যাক বাবা, এ কি হলো? এরপর মুরগিটি তার বুড়ি মায়ের কাছে যায়। বুড়িমা, এদিকে এসো। এসেছিস বাচ্চা? কই, কি এনেছিস দেখি? তোর কাছে তো কিছুই দেখতে পাচ্ছি না। বুড়ির কথা শোনার সঙ্গে সঙ্গে মুরগিটি তার কানের ফুটো থেকে সবগুলো ধান বের করে দেয়, আর বুড়ি এটা দেখে কাঁদতে থাকে। তুই সত্যি অনেক ভালো রে মা, আমি তোর সাথে কত অন্যায় করেছি, আর তুই কিনা আমার বিপদে আমাকে সাহায্য করছিস। মা, এভাবে বলো না তো, আমি তো তোমারই মেয়ে, তোমার পাশে আমি থাকবো না তো কে থাকবে বলো তো? এরপর থেকে বুড়ি ও মুরগিটি সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। সোনাপুর গ্রামে পলাশ ও বিনোদা তাদের দুই সন্তান রমেশ ও রাকেশকে নিয়ে বসবাস করত। তারা অনেক ধনী ছিল। পলাশ তার দুই সন্তানকে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছিল, আর আজ তাদের দুই সন্তান এত বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরবে দেখে তারা ভীষণ খুশি হয়। কই গো গিন্নি, কই গেলে? তাড়াতাড়ি সব কাজগুলো শেষ করতে হবে তো, ছেলেরা যে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আসছি গো আসছি, সব কাজ তো প্রায় শেষ। এবার ছেলেদের বাড়িতে ঢোকার অপেক্ষা। ওদের জন্য যে এত আয়োজন করেছি, ওরা তো এসবের কিছুই জানে না। এসব দেখলে ওরা অনেক চমকে যাবে, তুমি দেখো। কিছুক্ষণ পরেই রমেশ ও রাকেশ বাড়িতে আসে, আর বাড়িতে এসে এত আয়োজন দেখে তারা ভীষণ অবাক হয়। এত বছর পর মা বাবাকে দেখে তারাও ভীষণ খুশি হয়। তারপর গল্পগুজব করেই তাদের কিছুক্ষণ কেটে যায়। আয় বাবারা আয়, আজ তোদের পছন্দের সমস্ত খাবার রান্না করেছি। এরপর রমেশ ও রাকেশ খেতে বসে, আর তাদের খেতে খেতে বিনোদা বলে, তোরা তো বিদেশ থেকে পড়াশোনা করে এলি, আর দুজনেই ভালো চাকরিও পেয়েছিস। এবার ভাবছি তোদের বিয়ে দেব, ঘরে দুটো বৌমা আসবে আমার। মা, আসতে না আসতেই বিয়ের কাহিনী শুরু করে দিলে। কেবল তো চাকরিটা পেলাম, আর কটা বছর যাক, তারপরে চিন্তা করব। হ্যাঁ মা, দাদা ঠিক বলেছে, আমাদের বিয়ে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। সময় হলে আমরা ঠিকই বিয়ে করব। আরো কবে সময় হবে শুনি? বয়স তো হয়ে গেছে, বুড়ো হয়ে গেলে কি বিয়ে করবি নাকি বলতো? তাছাড়া বাড়িতে আমি সব সময় একাই থাকি, দুটো বৌমা আসলে তো
তাদের সাথে গল্পগুজব করে সময়টা কাটাতে পারবো নাকি? আর আমার তো বয়সও হচ্ছে, আমার কি ইচ্ছে করে না বৌমাদের থেকে একটু সেবা যত্ন পেতে? হ্যাঁ হ্যাঁ মা, তোমাকে নিয়ে আর পারি না। ঠিক আছে ঠিক আছে, আমরা বিয়ে করব। কি কি বললি তোরা? তোরা সত্যি বিয়ে করবি? আমার যে কি খুশি লাগছে। তাহলে আমি আজ থেকে মেয়ে দেখা শুরু করছি। কিছুদিনের মধ্যেই মনিকা ও গীতা নামে দুই মেয়ের সাথে বিনোদা তার দুই ছেলের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর বেশ কয়েকদিন কেটে যায়। একদিন, বড় বৌমা, বড় বৌমা, কোথায় গেলে গো? এইদিকে একবার এসো দেখি। কি হয়েছে মা? আপনি আমায় ডাকছিলেন বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমার জন্য ডিম টোস্ট করে নিয়ে এসো তো, যাও। এরপর মনিকা বিনোদার জন্য ডিম টোস্ট করে নিয়ে আসে। আর কিছুক্ষণ পর, এ কি বৌমা, তুমি এসব কি নিয়ে এসেছো বলো তো? কেন মা, আপনি তো আমাকে বললেন ডিম টোস্ট করে নিয়ে আসতে, আমি তো তাই এনেছি। আরে আরে বোকা বৌমা, তোমাকে তো আমি ডিম টোস্ট বানিয়ে আনতে বলেছি। ডিম দিয়ে অমলেট বানিয়ে সাথে টোস্ট না নিয়ে এসে তুমি কি না কাঁচা ডিম আর টোস্ট নিয়ে এসেছো? আমার কি দোষ মা? আপনি তো আমাকে ডিম আর টোস্ট আনতে বললেন। হায় ঈশ্বর, এ আমি কোন বলদ মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আর ছোট বৌমা কোথায়? ওকে তো কোথাও দেখছি না। মা, আপনি তো গীতাকে বাগান পরিষ্কার করতে বলেছেন, তাই ও বাইরে বাগান পরিষ্কার করছে। তা বলি, বাগান পরিষ্কার করতে বুঝি এত সময় লাগে? সেই সকালে বলেছি, দেখি তো বাইরে গিয়ে। এই বলে বিনোদা বাইরে যায়। আর বাইরে গিয়ে বাগানের অবস্থা দেখে বিনোদা ভীষণ অবাক হয়ে যায়। আর রেগে গিয়ে বলে, বৌমা, তুমি এসব কি করেছো? বাগান পুরো ফাঁকা কেন? বাগানের গাছগুলো কোথায়? বাহ রিমা, আপনি তো বলেছেন বাগান পরিষ্কার করতে। বাগানে যদি গাছ থেকে যায় তাহলে কি সেটা পরিষ্কার হলো নাকি বলুন তো? দেখুন মা, দেখুন আমি কি সুন্দর বাগানটি পরিষ্কার করেছি, একটা ছোট গাছও নেই। গীতার এমন কথা শুনে বিনোদা আরো বেশি রেগে যায় আর বলে, হায় হায় রে, আমি এদের কি করে বৌমা করে নিয়ে এলাম? আমার বুঝি কাণ্ড জ্ঞান সব লোপ পেয়েছে। দুই বৌমাই যে এত বোকা হবে জানলে আমি আমার ছেলেদের কখনোই বিয়েই দিতাম না। এসব কথা বলে বিনোদা কপাল চাপকাতে থাকে। আসলে তার দুই বৌমাই ছিল ভীষণ বোকা। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন বিনোদা তার দুই বৌমাকে বাজারে পাঠায় ডিম কিনতে। দাদা, এক হালি ডিম কত টাকা? 40 টাকা দিদি। কি, 4টা ডিম 40 টাকা? আপনি কি আমাদের বোকা পেয়েছেন? আমরা 4টা ডিম 10 টাকা দেব। এই নিন দিদি, তাহলে আপনারা এই একটা ডিমই নিয়ে যান। এটা নিয়ে গিয়ে বাড়ির উঠানে পুঁতে দিন, দেখবেন তা থেকে ডিমের গাছ হবে আর তাতে অনেক ডিম হবে। আপনি সত্যি বলছেন দাদা? একটা ডিম পুঁতে দিলে তা থেকে ডিমের গাছ বের হবে? তাহলে আপনি আমাদের একটা ডিমই দিয়ে দিন। এরপর মনিকা ও গীতা একটা ডিম নিয়ে সেখান থেকে চলে যায়। যা বাবা, এ কেমন বোকা মহিলা রে বাবা, কোথা থেকে যে আসে এরা। মনিকা ও গীতা বাড়িতে এসে সেই ডিমটা বাড়ির উঠানে পুঁতে দেয়। দিদি, ডিম চাষ করলে তো আমাদের আর ডিম কিনে খেতে হবে না, তাই না? ডিম গাছ থেকে আমরা অনেক ডিম পাবো। তারা এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে বিনোদা চলে আসে। কি ব্যাপার বৌমারা, তোমরা এখানে কি করছো? কি তোমাদের যে বাজার থেকে ডিম আনতে বলেছিলাম, তোমরা কি এনেছো? তারপর বিনোদাকে মনিকা আর গীতা সব কথা খুলে বলে। সবকিছু শোনার পর, হায় ঈশ্বর,
এই দুই বোকা বৌমাকে নিয়ে আমি কি করব? এদের সাথে থাকতে থাকতে তো আমি নিজেই পাগল হয়ে যাব। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সকালবেলা, অনেক দিন তো হয়ে গেল দিদি, কিন্তু এখনো তো ডিম থেকে কোনো চারা বের হচ্ছে না। তাই তো দেখছি রে, ওই দোকানদারটা কি আমাদের বোকা বানালো নাকি? তখনই সেখানে বিনোদা এসে বলে, বোকাদের নতুন করে আর কি বোকা বানাবে শুনি? তোমরা কখনো দেখেছো ডিম থেকে গাছ হয়? গাধার দল কোথাকার! এইসব কথা বলে বিনোদা তার দুই বৌমাদের বকাবকি করতে থাকে। তখনই সেখানে রমেশ ও রাকেশ দুই ভাই এসে পড়ে। আর তাদের মায়ের মুখে মনিকা ও গীতার বোকা বোকা কাজের কথা শুনে তাদের অনেক বকাবকি করে, কিন্তু মনিকা ও গীতা তবুও তাদের বোকামিটা বুঝতে পারে না। আর এভাবেই দুই বোকা বৌমাকে নিয়ে তাদের দিন কাটতে থাকে। কুমোরতলি জঙ্গলের ভেতরে পাশাপাশি দুই নাগিন পরিবার বসবাস করত। আরে আরে, এই ময়লাগুলো কে আমার বাড়ির পাশে রেখে গেল? এটা নিশ্চয়ই সোহিনীর কাজ। এত বড় সাহস! তবে আমিও ওকে ছেড়ে দেব না। এ কি মুখপুরি, আমি কেবলই উঠান ঝাড়ু দিলাম আর তুই ময়লাগুলো এনে আমার উঠানেই ফেললি। তো কি করব? তুই ময়লাগুলো আমার বাড়ির পাশে কেন ফেলেছিলি? হ্যাঁ, এই সব ময়লা আমি তোর বাড়ির উঠোনে রাখলাম, যাতে তুই কোনোদিনও এমন করার সাহস না পাস। কি ভুলভাল কথা বলছিস? আমি তোর বাড়ির পাশে ময়লা ফেলে রাখতে যাব কেন? সকাল সকাল পায়ে পা দিয়ে ঝগড়া না করলে কি তোর শান্তি হয় না? আমি কি তোর পায়ে পা দিয়ে ঝগড়া করি? তুই তো ঝগড়া করার জন্য ময়লাগুলো আমার বাড়ির পাশে রেখেছিলি। আমিও তোর উঠোনে ময়লাগুলো ফেলে গেলাম, কোনো অভিযোগ নেই। এবার আমি চলি। এই দাঁড়া বলছি, ময়লা না নিয়ে তুই যাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি। কত বড় সাহস ওর! আমার উঠোনে কিনা ময়লা ফেলে গেল। তবে আমি ওকে এবার মজা দেখাবো। পদ্ম, পদ্ম, কি হয়েছে রে মা তোর? তুই এভাবে কাঁদছিস কেন? তোর নাক থেকে রক্তই বা পড়ছে কেন? বল বল আমাকে পদ্ম, কি রে, কেঁদেই যাবি নাকি আমাকে সবটা বলবি? কি আর বলবো মা, ওই মনির সাথে খেলতে গিয়েছিলাম, ও আমাকে নাকে ঘুষি মেরেছে। কি মা বলছিস তুই? মনি মানে ওই শয়তান মোহিনীর মেয়ে তোর নাকে ঘুষি মেরেছে? বুঝেছি, মনি নিশ্চয় ওর মায়ের মতো ঝগড়ুটে হয়েছে। তুই চল মা, আমার সাথে চল। আজ ওই মা মেয়েকে আমি একটা শিক্ষা দিয়েই ছাড়বো। এরপর সোহিনী নাগিন তার মেয়ে পদ্মকে নিয়ে মোহিনী নাগিনের বাড়ি যায়। আমার মেয়ের লেজ ফাটিয়ে এবার মা মেয়ে আমাদের বাড়িতে এসেছিস মজা নিতে? কি আবল তাবল বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোর মেয়ের লেজ ফাটিয়েছে, উল্টে তো তোর মেয়ে আমার মেয়ের নাক ফাটিয়েছে। তাকিয়ে দেখ, আমার মেয়ের নাক থেকে এখনো রক্ত বের হচ্ছে। মা ভুল কিছু বলছে না মাসি, মায়ের কথা একদম ঠিকই আছে। তোমার মেয়ে ঝিল ছুঁড়ে আমার লেজ ফাটিয়ে দিয়েছে, তাই আমি তোমার মেয়ের নাকে ঘুষি দিয়েছি। চুপ কর, তুই একদম মিথ্যে বলবি না। আমি তোর লেজে ঢিল ছুঁড়িনি, আমি তো পেয়ারা গাছে পেয়ারা পাড়ার জন্য ঢিল ছুঁড়েছিলাম। এখন তুই আবার আমার দোষ দিচ্ছিস? সোহিনী, এবার শুনলি তো তুই, দোষটা কার? এবার তুই বল, দোষটা কার? তোর মেয়ের একার নাক ফাটেনি, আমারও মেয়ের লেজ ফেটেছে। তাই বলছি, অযথা কোমর ভেদে ঝগড়া করতে আসিস না, তবে কিন্তু আমিও ছেড়ে কথা বলবো না। তুই কি আমাকে হুমকি দিলি? তবে শোন, আজ তোকে আমি একটা কথা বলে দিচ্ছি। আমি কান খুলে শুনে রাখ, আমার মেয়ের যদি কোনো আঁচড় লাগে তাহলে তোদের মা মেয়েকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। চল মা চল, তোর নাকে ওষুধ দিতে হবে। এই কি কাণ্ড! এইসব হাড় গোড় রক্ত এখানে এলো কি করে? এভাবে মানুষকে এখানে ফেলে রেখে গেছে। মা, আমার তো মনে হচ্ছে এগুলো মানুষের হাড় গোড়। আচ্ছা মা, এগুলো আবার মোহিনী মাসির কাজ নয় তো? উনি যেরকম নাগিন, ওনার কাছে তো এরকম কাজ করা কোনো অসম্ভব নয়।
এটা তুই মন্দ বলিসনি। মোহিনী তো খুব খারাপ একটা নাগিন। আমি নাগিন হয়েও ওর কুবুদ্ধি আর ঝগড়ার সাথে পেরে উঠি না। আর সাধারণ মানুষ তো ওর হাতের মোয়া। তবে যাই হোক, মোহিনী কি না এখন মানুষ হত্যা শুরু করে দিল? এই এই কি বললি তুই? আমি কি না মানুষ হত্যা শুরু করেছি? তুই কি নিজের চোখে দেখেছিস আমি মানুষ হত্যা করেছি? তুই আমার নামে মিথ্যে কথা কেন বলছিস? তুই যদি মানুষ হত্যা না করিস তবে কে করেছে শুনি? আমি কি মানুষ মেরে হাড়গোড় ভাবে ফেলে দেখেছি নাকি? এ কি? এগুলো তো সত্যি মানুষের হাড় হাড্ডি। এগুলো এখানে কি করে এলো? আমি তো এগুলো সম্পর্কে কিছুই জানি না। ও, এবার বুঝেছি। তুই নিজে মানুষ হত্যা করে আমার দোষ দিচ্ছিস। চুপ কর, একদম আমার নামে নিজের দোষ চাপাবি না। এমন ভাবে কথা বলছিস যেন তুই এই রক্ত হাড়গোড়ের ব্যাপারে কিছুই জানিস না। ধুপ নাগিন একটা। কি? তোর এত বড় সাহস? তুই আমাকে মিথ্যুক বলিস? তবে রে। এ কথা বলে মোহিনী সোহিনীকে আঘাত করে। এরপর সোহিনীও মোহিনীকে আঘাত করে চলে। আর এভাবে দুই নাগিন মিলে ঝগড়া করতেই থাকে। আর তখনই সেখানে একটা রাক্ষস চলে আসে। এই দিনটার তো এতদিন অপেক্ষায় ছিলাম। অবশেষে আজ দুই নাগিন যুদ্ধ করে রক্তাক্ত আর ক্লান্ত হয়েছে। তোরা দুজন আর আমার সাথে এখন শোক দিতে পারবি না। আর তোদের দুজনকে পরাজিত করার জন্য আমি এই ফাঁদ পেতেছিলাম। মানে তুমি কি বলতে চাইছো রাক্ষস? তুমি কি ফাঁদ পেতেছিলে? আরে আরে পুচকি, তুই তো নাগিন কন্যা তাই না? তবে এবার তো তোদের সবাইকে আমি খাবো। তার আগে সবটা বলছি তোদের। আসলে নাগিন মোহিনী আর নাগিন সোহিনী হলো আদি নাগিনের কন্যা। আর আদি নাগিন তাদের দুই কন্যাকে পৃথিবীতে রেখে গিয়েছিল যাতে দুই নাগিন বড় হয়ে আমায় বধ করে, যাতে আমি মানুষ খেতে না পারি। আর এসব পরিকল্পনা জানার পর আমি নাগিনের উপর নজর রাখতে শুরু করি আর তোদের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করার ফাঁদ পাততে থাকি। তার মানে মা আর মাসির মধ্যে এতদিন তুমি ঝগড়া বাঁধিয়েছো? বাহ, তুই তো ভালো বুদ্ধিমতী নাগিন কন্যা বলে কথা। হ্যাঁ, আমিই বাঁধিয়েছিলাম। আসলে সেদিন আমি মোহিনীর বাড়ির পাশে ময়লাগুলো ফেলেছিলাম। কি? আমি ভেবেছিলাম ময়লাগুলো সোহিনী ফেলেছে। আর আমি কি না সোহিনীকে ময়লা নিয়ে কত কথা শুনিয়েছি। এখানেই শেষ না, আগে হতবাক হয়ে শোন। এখানেই শেষ না, আগে বাকি কথাগুলো তো শোন। সেই দিন পদ্ম মনির লেজে ঢেল দেয়নি, পেয়ারা গাছে ঢেল দিয়েছিল, কিন্তু আমি পাশের গাছের ডালে বসে মনির লেজে ঢেল দিয়েছিলাম। আর আমি না বুঝে কি না পদ্মর নাকে ঘুষি মেরেছি। শয়তান রাক্ষস, তার মানে সব সর্বনাশের মূল তুই। শয়তান রাক্ষস, তার মানে সব সর্বনাশের মূল তুই। একদম ঠিক। আর এইসব রক্ত হাড়গোড় আমি এখানে রেখেছি, কারণ এই মানুষটাকে আমি খেয়েছি। শয়তান রাক্ষস, তুই নাগিন দুই পরিবারের মধ্যে ঝগড়া বাঁধিয়েছিলি। তবে সবটা বলে ভালোই করলি। আমাদের মাঝে সব ভুল বুঝাবুঝি মিটে গেল। একদম ঠিক। তবে এবার আমরা দুই নাগিন মিলে তোকে হত্যা করব। আর আমরা আমাদের মায়ের দেওয়া দায়িত্ব পালন করব। এই এই, তোরা দুজন এসব কি করছিস? রাক্ষস এ কথা বলতে বলতেই দুই নাগিন তাকে দংশন করতে শুরু করে। আর রাক্ষস সেখানেই ধ্বংস হয়ে যায়। আর দুই নাগিন আবারও তাদের আগের রূপ ধারণ করে। আর দুই নাগিন একে অপরকে জড়িয়ে ধরে।